যেটার মাস্টার মাইন্ড বড় বড় মাথাকে যে আপনি তুলে নিন, সমস্ত রকম উত্তর ওনার কাছে আছে। এটা একদম ওয়েল কোঅর্ডিনেটেড একটা এফার্ট এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যাতে না কি আসল খুনি বাইরে না আসে। মমতা ব্যানার্জি কি রাত্রে ঘুমোতে পারে? ও দেখবেন ওদের একটা কায়দা আছে যে 4,500 5,000 মসজিদে মাইক নামিয়ে দিয়েছে, এটা বলবে। অর্ডারটা কার? সুপ্রিম কোর্টের অর্ডার, ফলো করছে প্রশাসন। কিন্তু তার সাথে এরা কোনোদিনই বলবেন যে 1,500 মন্দিরের মাইক পর্যন্ত নামানো আছে। তো মন্দিরের হয়ে দাঁড়াচ্ছে না কেন? দাঁড়াবে না। ওরা ভাবছে যে তৃণমূল থেকে যে মুসলমান ভোট, ব্লক ভোট, তৃণমূল যাদের ভরসাতে এতদিন রাজত্ব করেছে, ওরা ভাবছে রাতারাতি ওদের দিকে ভোটটা ঘুরবে। তো আজকে অভিষেক ব্যানার্জির এই যে বিদেশ যাওয়ার যে অনুমতি, এটা মানুষের চোখ টাটাবেন এটা দেখে যে কী করে এটা হয়। তার কারণ স্ট্রাকচারটা হচ্ছে এইটা। হ্যাঁ, ওনাকে যদি গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, সমস্ত উত্তর উনিই দিতে পারবেন। এখন অগ্নিমিত্রা দেখলাম আজকে দাবি তুলেছে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করার। এটা পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্রের প্রেমী এবং যারা ন্যায় বিচার চাই তাদের সমস্ত লোকের দাবি হওয়া উচিত যে মমতা ব্যানার্জির গ্রেপ্তার। আজকের দিনে এটাই সবথেকে বড় দাবি। তো এই নির্মল ঘোষ বা সোমনাথ দে বা আরেকজন কি মুখার্জি যেন ওনাকে যে গ্রেপ্তার করেছে, সোমনাথ দেকে এখনও পাইনি, এবং টালা থানার ওসি, এই তিনজন আইপিএসকে যে অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি এবং বিনীত গোয়েলদেরকে সাসপেন্ড করেছে, এদের সবাইকে, এবং তার সাথে অতীন ঘোষ যার নেতৃত্বে ভাঙচুর হয় আরজি করের ভেতর, এদের সবাইকে একসাথে জিজ্ঞাসাবাদ করতে হবে। এদের প্রত্যেককে হেফাজতে নিতে হবে। এরা কেউ যতদিন এরা বাইরে থাকবে কোনো রকম কোনো তদন্তের হবে না, এদেরকে সবাইকে হেফাজতে নিতে হবে। এটাই একমাত্র দাবি হওয়া উচিত প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর। এবং এই নির্মল ঘোষের মতো লোক বা সোমনাথদের মতো লোক যারা এই কাজটা করেছে, তারা শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করেছে। কারণ আপনি আমায় বলুন যে কোন বিধায়কের যে বিধানসভা কেন্দ্র, সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় না? কার এত মাথা ব্যথা যে কে কখন দাহ করা হবে তার বডিকে, কখন কত তাড়াতাড়ি সৎকার করলে তার পোস্টমর্টম, সমস্ত নিয়ম ফ্লাউট করে পোস্টমর্টম বিকেল 5টার পর, সূর্যাস্তের পর পোস্টমর্টম করা যায় না। অস্বাভাবিক মৃত্যু এটা করা যায় না। সেকেন্ড পোস্টমর্টমের জন্য তার বডিটাকে প্রিজার্ভ করার দরকার ছিল, বাবা মা চাওয়া সত্ত্বেও প্রিজার্ভ করা হয়নি, তড়িঘড়ি পোড়ানো। কারুর না কারুর তো নির্দেশ আছে। এত তৎপরতা কিসের? কি মানে গোপন করার চেষ্টা করেছে? এভিডেন্স, এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের যে এটা ছিল, পুরো তো প্রিমাইসিসটাকে ধ্বংস করে ফেলেছিল। তারপরে এই যে ওখান থেকে শুরু হয়েছে, এবং এই যে রাত 2টো অবধি আমি মনিটর করেছি। কি মনিটর করেছেন মুখ্যমন্ত্রী? এটাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব মনিটর করা? একটা ডেড বডি পোড়ানো হবে কি হবে না, এটা কি মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে? এটা প্রশাসনের প্রশাসন, সেই স্থানীয় প্রশাসন এই কাজটা করবে। প্রশাসনেরও কাজ নয়, ডেড বডি পোড়ানো তার পরিবারের অধিকার। ডেড বডিটাকে নিয়ে এই যে হাইজ্যাক করা, এই যে ছিনতাই করা ডেড বডি, এই কালচার তো সেই আজ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে। মমতা ব্যানার্জি তো নতুন করে কিছু শুরু করেছে এরকম না। এটা সিপিএম আমলের কালচার, মমতা ব্যানার্জি সে লেগেসি ক্যারি ফরওয়ার্ড করেছে এরকম বহুবার। এবং পশ্চিমবঙ্গের এই যে রেপ এবং মার্ডারের যে কালচার, সেটা উনি ক্ষমতায় আসার পরে কামদুনি, পার্ক স্ট্রিট, মধ্যমগ্রাম, অশোকনগর, হাঁসখালি, এবং তার ক্ষমতায় আসার আগে তৃণমূল ক্ষমতায় আসার আগে তাপসী মালিক। আপনি মনে করে দেখুন যে তাপসী মালিকের যে পরিবার, তারা কিন্তু আজও ন্যায় বিচারের আশায় বসে আছে। অথচ মমতা ব্যানার্জি তাপসী মালিকের লাশের ওপর দিয়ে হেঁটে রাইটার্সে পৌঁছেছিল। তো কোনো ধর্ষিতার এবং যারা ধর্ষিতা হয়ে খুন হয়েছে তাদের কোনো ন্যায় বিচার এখন অবধি বিগত সরকার দিতে পারেনি। এবং তাপসী মালিকের যদি ন্যায় বিচার পশ্চিমবঙ্গের মানুষ দেখতে না পায়, তাহলে এই বাংলার বুকে কোনো ন্যায় বিচার বৈধতা পাবে না। সুতরাং আমার মতে, আমি যেটুকু বুঝেছি, এবং অভয়াকাণ্ড গত 2 বছর ধরে যে বিভিন্ন রকমের ঘটনাবলী আমরা যে এক্সপিরিয়েন্স করেছি, সেটা থেকে বলা যেতে পারে যেটার মাস্টার মাইন্ড বড় বড় মাথাকে যে আপনি তুলে নিন, সমস্ত রকম উত্তর ওনার কাছে আছে। এটা একদম ওয়েল কোঅর্ডিনেটেড একটা এফার্ট এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যাতে না কি আসল খুনি বাইরে না আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে যা করার ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওনার ভূমিকাটা কি সেদিন রাত্রে এবং তারপরও এই যে গোটা বিষয়টা, তো ওনার যে ভূমিকা সেটা স্পষ্ট হওয়া খুব দরকার। এবং এই যে পাপ, এটা তো একটা পাপ। এই ধরনের একটা গোটা পৃথিবীতে সারা ফেলা একটা ক্রাইম, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তো এত। কোনো যদি নিরপেক্ষভাবে এটা যদি তদন্ত করাতেন, আজকে কিন্তু তৃণমূলের এই পরিণতি না হতেই পারত। কারণ তৃণমূলের সরকার যাওয়ার পিছনে অভয়াকাণ্ড একটা বিরাট ভূমিকা পালন করেছে।
এবং এইটা তো এই যে পাপ করেছে এবং খুব কোঅর্ডিনেটেড ওয়েতে এই পাপটা করা হয়েছে। এটাতে আমার একটা একটা ওই কায়সার বলে একজন বাংলাদেশের একটা উঠতি এক কবি আছে, তার দুটো লাইন আমার মনে পড়ছে যে ও লিখছে যে মনে আমার প্রশ্ন ঘরে খোদা, মনে আমার প্রশ্ন ঘরে খোদা, প্রসঙ্গটা মাপের, ওজন বেশি পাপের নাকি অনুতাপের। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি কি রাত্রে ঘুমোতে পারে? আমার তো এই প্রশ্নটা হয়। মানে উনি হারার পরে যতটা দুঃখ পেয়েছেন তার থেকে অনেক বেশি দুঃখ পাওয়া উচিত ছিল যে ওই মেয়েটি ন্যায় বিচার পায়নি বলে, তাপসী মালিক ন্যায় বিচার পায়নি বলে, সুজান জর্জের ন্যায় বিচার পায়নি, কামদুনির ওই ধর্ষিতা এবং খুন হওয়া মেয়েটি কার ন্যায় বিচার পায়নি বলে। ঘুমোতে পারে মানুষ? যে প্রশাসনিক প্রধান তার দায়িত্ব কি? মানুষকে ন্যায় বিচার দেওয়া, মানুষের সুরক্ষা প্রদান করা। কি কাজ করেছেন 15 বছর ধরে? একের পর এক খুন, ধর্ষণ, রাহাজানি, মানুষের বাড়িতে আগুন দেওয়া, হ্যাঁ, বিরোধী পক্ষের বা বাড়ি ছাড়া করা। উনি প্রশাসনিক প্রধান হিসেবে কোন দায়িত্বটা পালন করেছেন? সেটা উনি করতে দিয়েছেন। এই যে এত জঙ্গি ধরা পড়ছে আজকে এসটিএফের এতে এতে কতজন জঙ্গি ধরা পড়লো কয়েকদিন, তার মানে এটা 14 বছর ধরে, এই যে কালকে না পরশু ধরা পড়েছে একজন তপসিয়া থেকে, 14 বছর ধরে কলকাতায় ছিল। প্রশাসনের ভূমিকাটা কি? প্রশাসন করেছেটা কি? বাইরের এ থেকে পাঞ্জাব থেকে পুলিশ এসে এনকাউন্টার করছে আমাদের এতে রাজারহাটে, হ্যাঁ, সাবুরজি পালনজিতে কয়েক বছর আগে। এটা তো প্রশাসনের মুখে চুনকালি। তার মানে কোনো কাজ করতে দেয়নি। কোথায় কি আপনার মিউনিসিপ্যালিটিতে কী করে বোর্ড গঠন হবে সেই দায়িত্ব পুলিশের। মমতা ব্যানার্জি এই কাজই করি সে পুলিশ মন্ত্রী হিসাবে। তো ন্যাচুরালি যে তদন্তের যে গতিপথ হওয়া উচিত ছিল তাই হয়েছে, এবং উনি ধামাচাপা দেওয়ার জন্য যা করার উনি সব করেছেন। ওনাকে হেফাজতে নিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আরেকটি বিষয় যদি আমি অ্যাসপেক্টে ধরে নিচ্ছি যে ধরুন আগামী কিছু দিনের জন্য আপনাকে এই গোটা তদন্তভারের একদম মাথা করা হলো। কোন ৩টি বিষয়ে আপনি তৎক্ষণাৎ করবেন বা তৎক্ষণাৎ আলোকপাত করার চেষ্টা করবেন যে এই দিকে তদন্ত যদি ফার্দার এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে এই ন্যায় বিচারের পথ আরও সুগম হবে? আমি আর একটু সহজ করে যদি বলি, ধরুন এমন ৩টি জিনিস, কাদের জিজ্ঞাসাবাদ ইমিডিয়েট করা উচিত, কোন নথি ইমিডিয়েট জব্দ করা উচিত, বা কোনো ডিজিটাল এভিডেন্স এক্ষুনি পরীক্ষা করা উচিত, সিসিটিভি হোক বা অন্য কোনো কল রেকর্ড হোক, বা কাদের জিজ্ঞাসাবাদ করে কোন নথি সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যদি হেফাজতে নেওয়া যায় তাহলেও এই যে যত তথ্য প্রমাণ নষ্ট করার বা লোপ করার চেষ্টা করা হয়েছে তার থেকে অন্তত কিছুটা হলেও রিকভারি হয়। প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে লোকগুলোর নাম আমি এতক্ষণ ধরে করলাম, মমতা ব্যানার্জি এবং এই 3জন আইপিএস অফিসার এবং টালা থানার ওসি অতীন ঘোষ, যার নামে অভিযোগ আছে যে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভাঙচুরের, এদের সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। 1, 2, যে মেয়েটির মোবাইলে যে তথ্য ছিল, যে নার্সের মোবাইলে যে তথ্য যেটা ছিল, যেটাকে প্রমাণ হিসেবে সেটাকে সাবমিট করা হয়নি, এবং শোনা যায় যে তার মোবাইলটা কেড়ে নিয়ে ওই যে ফুটেজটা যেটা ছিল ভিডিও রেকর্ডিং সেটাকে নষ্ট করে ফেলা হয়। কিন্তু যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন তাহলে রিট্রিভ করার যদি কোনো পদ্ধতি থাকে সেটা যদি করা যায় খুব ভালো হবে। তদন্তের ক্ষেত্রে ওটা একটা বিরাট প্রমাণ। এটা যে ডিজিটাল এভিডেন্সের কথা আপনি বলছেন, যে ওরা বলেছিল যে কোনো সিসিটিভি ক্যামেরা ওই সময় কাজ করেনি। কেন কাজ করেনি, কার নির্দেশে কাজ করেনি? এখন সন্দীপ ঘোষ তো জেলে, উনি তো ওখানে সুপার ছিলেন, ওনার নির্দেশে সমস্ত কিছু, তো ওনাকে জিজ্ঞাসাবাদ করলে সব কিছু পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে যাদের জিজ্ঞাসাবাদ করলে ন্যায় বিচারটা পাওয়া যেত এতদিন, তারা তো সেই কাজটা গত 2 বছর ধরে করেনি। সবে তো এই সরকার এসেছে 3 মাস হয়েছে, এখন এই সবে আবার নতুন করে শুরু হয়েছে তদন্তের প্রক্রিয়া। এখন এটা সময় সাপেক্ষ। তো এইগুলো যদি করা যায়, যাদের নাম ফোরফ্রন্টে আছে তাদের সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, সে যেই হোক। হ্যাঁ দাদা, এবারে একটু বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে আসতেই হচ্ছে, তার কারণ ইদানিং আর কি বেশ 2-3 দিন বা তারও একটু বেশি সময় ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে করা বেশ কিছু মন্তব্য ঘিরে গোটা রাজনীতি একটু চঞ্চল। তার মধ্যে অন্যতম হচ্ছে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি মন্তব্য করেছেন। অবশ্য তিনি প্রথমে সেই মন্তব্যটি অস্বীকার করতে চাননি, তিনি বলেছিলেন যে তথ্য প্রমাণ আছে তার কাছে, কিন্তু অবশেষে তার উপর থেকে সম্মান নিয়ে নেওয়ার পরে আর কি, প্রত্যাহার করার পর অবশেষে তিনি দুঃখ প্রকাশ করলেন। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের এই মন্তব্য প্রসঙ্গে আপনার কি মত? অনন্ত মহারাজের যদি জন্মছক দেখা যায়, মানে জ্যোতির্বিদরা বলে যে যদি কোনো জাতকের জন্মছকে সূর্যের পজিশন খারাপ থাকে তাহলে তিনি এই ধরনের মন্তব্য করেন। এটা দেখতে হবে যে ওনার জন্মছকটা কেমন।
এখন আসা যাক যে উনি কেন এই মন্তব্য, উনি আলটপকা মন্তব্য করেছেন। এখন উনি তো অপ্রাসঙ্গিক রাজনীতিতে, এখন বিজেপির টিকিটে উনি রাজ্যসভায় গেছেন। এটা কোন বাধ্যবাধকতা থেকে বিজেপি করেছে সেটা বলতে পারবো না, তবে এটা অনেকটা ওই করার মতো, সাপে ছুঁচো গেলার মতো হয়েছে। তো উনি হয়তো নেতাজি সম্বন্ধে কিছু না জেনে এরকম একটা আনাড়ির মতো এরকম মন্তব্য করেছেন এবং ক্ষমাপ্রার্থী হিসেবে আজকে দিনে ক্ষমাও চেয়েছে, ওর যেহেতু ওই সম্মানটা কাড়া হয়েছে। কিন্তু এবং বিভিন্ন জায়গাতে ওনার নামে এফআইআর হচ্ছে, সেই ভয় থেকে হয়তো উনি করেছেন। দেখুন, নেতাজিকে সম্মানের কথা যদি আপনি বলেন, নেতাজি যেহেতু এত বড় একজন স্বাধীনতা সংগ্রামী এবং এরকম একটা বীরকে তো আমরা খুব কম বীর আছে যারা ভারতের ভারত মাতার সন্তান, খুব কমজন আছে যার সাথে নেতাজিকে নিয়ে এত বড় বড় দাবি করে এখন, যে নেতাজিকে হঠাৎ করে নেতাজি প্রেম, এটা তো ওই অনেকটা আপনার ভূতের মুখে রাম নামের মতো। যে যারা নেতাজিকে এতদিন নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ম্যাগাজিনে কটূক্তি করা, তোজোর কুকুর বলা এবং ওই দড়িতে গাধা ক্যারিকেচার করে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, এইসব তো মানুষ দেখেছে। হ্যাঁ, পিপুলস ওয়ারে কী কী ছাপা হতো, এবং কংগ্রেসের ভূমিকা, হ্যাঁ, যে ওই নেহেরু চিঠি, হ্যাঁ, যে ওয়ার ক্রিমিনাল মানে যুদ্ধ অপরাধী হিসেবে নেতাজিকে চিহ্নিত করা। তো আজকে এই যে বামপন্থীরা এবং এরা কংগ্রেসের গর্ভ থেকে যাদের জন্ম, তৃণমূল কংগ্রেস, এরা তো সমস্যার একই দাবি তুলতে পারত যে নেতাজি যুদ্ধ অপরাধী নয়, এটা নেতাজির নামের পাশ থেকে এই তকমাটা সরাও। করতে হলে তো বিজেপিকে, 2016 সালে তো বিজেপি এটা করেছে। বিজেপি তো নেতাজির মূর্তি দিল্লিতে স্থাপন করেছেন। এদের ভূমিকাটা কি? এখন নেতাজি প্রেম রাখলে মানুষ সন্দেহ করবে। সুতরাং বিজেপি নেতাজিকে যে সম্মান দিয়েছেন, এটা অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি। তার কারণ আছে, তারা নেতাজিকে বড় করলে হয়তো তাদের রাজনৈতিক যে উচ্চতা সেটা হয়তো খাটো হতো, সেই ভয় থেকেই এবং সেরকম হীনমন্যতা থেকেই তারা হয়তো করেনি। বিজেপি সেসব কোনো ভয় নেই, এবং বিজেপি যোগ্য লোককে যোগ্য সম্মান দেন। জাতির একজন এত বড় নায়ক, তাকে সম্মান দেওয়াটা প্রত্যেক রাজনৈতিক দলের এক কর্তব্য, এবং বিজেপি সেই কর্তব্য পালনে বদ্ধপরিকর। আপনি সিপিএমের কথা বললেন, প্রসঙ্গ যখন তুললেনই তখন আরেকটি মানে বিষয় না বললেই নয়। শুধুমাত্র নেতাজিকে তোজর কুকুর নয়, ওনারা তো ওনাদের যে বড় বড় মহিরুহরা রয়েছেন, শতরূপ ঘোষ, দীপশিতা ধর এবং সর্বোপরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনারা তো সরাসরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, তারা বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন এক ব্যক্তিত্ব যিনি ইংরেজদের সঙ্গে শার্ট করে এই যে দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতারই বিপক্ষে ছিলেন। শুধু তাই নয়, ইংরেজদের কাছ থেকে ঘুষ খেয়ে তিনি স্বাধীনতার বিরুদ্ধাচরণ পর্যন্ত করেছেন। অতএব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশদ্রোহী। তো সিপিএমের হঠাৎ করে এই নেতাজি প্রীতি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপরে এই রকম মন্তব্য কি বলবেন? ত্রৈলোক্যনাথ চক্রবর্তী আমাদের একজন স্বাধীনতা সংগ্রামী, এবং সবথেকে বেশি দিন জেল খাটার যে রেকর্ড সেটা ওনার 30 বছর। তো ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বামপন্থীদের সম্বন্ধে কী বলছে তার লেখা বইয়ে, জেলে 30 বছর ও পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের কমিউনিস্ট পার্টি সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নমেন্টের এজেন্টের কাজ করিয়াছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করিয়াছে, নেতাজি সুভাষচন্দ্রের ভারত উদ্ধার অভিযানের নিন্দা প্রচার করিয়াছে, ব্রিটিশের সাম্রাজ্যবাদী যুদ্ধকে জনযুদ্ধ বলিয়া দেশবাসীকে বিভ্রান্ত করিয়াছে। একটা রাজনৈতিক দলের এরূপ স্বদেশদ্রোহিতা এবং জাতির প্রতি বিশ্বাসঘাতকতা পৃথিবীর ইতিহাসে বিরল। যাদের নাম করলেন তাদেরকে বলবেন এটা খণ্ডন করতে। ওরা তো জেনেটিক ফ্রড। তো ভারতবর্ষের সমাজ ব্যবস্থার সাথে বামপন্থার কোনো সম্পর্ক নাই। এটা একটা চাপিয়ে দেওয়া একটা মতবাদ, এবং কমিউনিজম যেটা পৃথিবীর যে কমিউনিজম, হ্যাঁ, ওরা তো অন্য মানে যে কমিউনিজমের জন্ম তো ভারতবর্ষে হয়নি, কারুর না কারুর এটা তো ফলো করে। কেউ মার্কস, কেউ লেনিন, ওদের বিভিন্ন মতবাদ আছে, যেটা ফলো করে। এবং আপনি যদি দেখেন যে প্রত্যেক বামপন্থী এবং কমিউনিস্ট যারা, তাদের একটা হিরো থাকে, বিভিন্ন দেশের হিরো থাকে। এবং আপনি যদি আলিমুদ্দিনে যান, দেখবেন এই মাও জেদুংয়ের ওখানে ছবি টাঙানো আছে, স্ট্যালিনের সাথে ছবি টাঙানো আছে। এবং এরা দেখবেন সবসময় হিটলারকে ডেমোনাইজ করে। হিটলার এত লোক খুন করেছে,
হিটলার কত লোক খুন করেছিল রেকর্ড অনুযায়ী? এই 6 ও টোটাল খুন করেছে 6,80,000 মতো লোককে। স্ট্যালিন আর লেনিন দুজন মিলে খুন করেছে 1,80,00,000 লোককে। শুধু মাও জেদং, এই যে আমার কাছে একটা লেখা আছে দ্য ওয়াশিংটন পোস্টের 8 অগস্ট 3, 2016, ইলিয়াস সোমিন বলে একজন লিখছে ওয়াশিংটন পোস্টে মাও সম্বন্ধে কি লিখছে, হ্যাঁ। which Mao emerges as one of the greatest mass murderers in history, responsible for the deaths of at least 45 million people between 1958 to 62, মানে 45 মিলিয়ন মানে হচ্ছে 4.5 কোটি। আচ্ছা, এবার কীভাবে এর মধ্যেও এই আরেকটা জায়গাতে বলছে যে এতজন যে লোক মারা গেছে তার মধ্যে between 2 and 3 million victims were tortured to death or summarily killed। কীভাবে খুনের বর্ণনা দিয়ে এবার কীভাবে খুন করতো? when a boy stole a handful of grain in a Hunan village, এক মুঠো শস্য দানা চুরি করেছিল একটা ছোট্ট বাচ্চা। লোকাল বস জিয়ং দেচ্যাং ফোর্স হিজ ফাদার টু bury him alive, জীবন্ত পুঁততে বাধ্য করেছিল তার বাবাকে, এবং সেই শোকে তার বাবা কিছুদিন বাদে মারা যায়। এ কেস অফ ওয়ান জিয়াও ওয়াজ রিপোর্টেড টু দ্য সেন্ট্রাল লিডারশিপ, মানে কি অপরাধে এই সাজা তাকে দেওয়া হয়েছিল একটা আরেকজনকে, সেটা অপরাধটা পরে বলছে, আগে সাজাটা শুনে নিন। ওয়ান অফ হিজ ইয়ার্স ওয়াজ চপড অফ, কানটা কেটে ফেলা হয়েছিল। হিজ লেগস ওয়ার টাইড উইথ আয়রন ওয়ার, লোহার তার দিয়ে তার গোটা দুটো পাকে বেঁধে ফেলা হয়েছিল। এ 10 কিলোগ্রাম স্টোন ওয়াজ ড্রপড অন হিজ ব্যাক অ্যান্ড দেন হি ওয়াজ ব্র্যান্ডেড উইথ এ সিজলিং টুল। আমরা যে পিটার ক্যাটে যে সিজলার খেতে যাই, চাঁ করে আওয়াজ ওঠে, ওই ধরনের একটা ব্র্যান্ডেড, মানে যেটাতে ব্র্যান্ড করে, মানে ওই সিজলারের একটা পাত্র থাকে, সেটাকে ওরকম সেঁকা হয়, ওরকম করে এই ছেলেটিকে মারা হয়েছিল। আর অপরাধ কী ছিল জানেন? সে অন্যের ক্ষেত থেকে একটা আলু চুরি করেছিল। আপনি যে কোনো বামপন্থী নেতাকে জিজ্ঞেস করবেন যারা টিভিতে আসে লেকচার দেয়, এ সম্বন্ধে কিছু জানে কি না। তো মাও জেদং যদি বামপন্থীদের বই পড়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে চীনে, যে 5 বছরে 4.5 কোটি লোককে খুন করা, দ্য গ্রেট লিফ আর ওই লং মার্চের নামে, হ্যাঁ, তাহলে চীনের নায়ক যারা পশ্চিমবঙ্গের বামপন্থীরা যাকে পুজো করে এবং যার ছবি লাগিয়ে রাখে দেওয়ালে, সে কোন বামপন্থার বই পড়ে ওই গণতন্ত্র ওখানে প্রতিষ্ঠা করেছে? যে বই পশ্চিমবঙ্গের বামপন্থীরা পড়েনি, তারা কোন বই পড়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বা ভারতবর্ষে গণতন্ত্রের ওরকম স্বপ্ন দেখে? গণতন্ত্রের সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক আছে? পৃথিবীর কোনো দেশ আছে যেখানে ওরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে গত 100 বছরে? একটা দেশের নাম বলুন। এরা হচ্ছে, আমি যেটার আগেই বলা না, মিথ্যাবাদী। এরা সাধারণ মানুষ যারা গরিব গুণ, যারা খেটে খায়, তাদের মাথায় বেল ভেঙে ওরা করে খায়। এই ক্যাপিটালিজমের নামে ওরা কারখানা বন্ধ করে। এরা আপনি এই যে বলছেন এই কারখানা বন্ধ করা, এই যে পশ্চিমবঙ্গের যে সিরিজ, মানে 34 বছরের আগে থেকে, মানে ওরা এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে কালচার, এটা ওরা তৈরি করেছে 1971 সালে। বিড়লার বিভিন্ন ফ্যাক্টরিতে ওরা বলে যে আমাদের একটা ইউনিফাইড একটা ইউনিয়ন তৈরি করতে হবে। বিড়লা পুরোপুরি ডিনাই করে, এবং বিড়লার লোকদের ওরা, এবং এটা নেগোসিয়েশন চলতে থাকে, ঝামেলা হয়, ভাঙচুর হয়, দীর্ঘদিন ধরে এই প্রবলেম করতে থাকে। তো তখন বিড়লার কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট এটা ঠিক করে যে যাদের ওরা কর্মী তারা বাড়ি থেকে কাজ করবে। তো ওয়ার্ক ফ্রম হোমের কালচার ওরা তৈরি করেছে পশ্চিমবঙ্গে। কোভিডে তো মানুষ জানতে পারলো। হ্যাঁ, এই যে এই আদিত্য বিড়লাকে যে ওই অলমোস্ট উলঙ্গ করে যে দৌড় করানো, হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়িয়েছে কারা? মমতা তো ওই যেটা বডি পোড়ানোর পর যে অবশেষ থাকে, সে অবশেষটা পেয়েছিল। ওরা কি করেছিল? এই যে দীর্ঘদিনের যে এই কালচার, এই যে কারখানা বন্ধ করার কালচার, কারখানা বন্ধ করে আপনি শ্রমিকের স্বার্থ রক্ষা করবেন? এটা হতে পারে? শ্রমিকের যদি কাজই না থাকে, শ্রমিকের পেট চলবে কী করে? এই যে ভাঁওতাবাজির রাজনীতি। এবং শুধু আমি আপনাকে একটা উদাহরণ দিই, 1995 সালে এরা কত বড় ফ্রড, আপনি এই উদাহরণটাকে পাবেন। হ্যাঁ, 1995 সালে বজবজের জুট মিল, বজবজের একটা জুট মিল, তাদের বিরুদ্ধে ওখানকার শ্রমিকরা
একটা স্ট্রাইক করে, মানে লক আউটের মতো একটা হয়, এবং শ্রমিকদের যে দাবি ছিল যে বোনাস, মাইনা বাড়ানো, বোনাস, আদার ফ্যাসিলিটি, এসব যারা ন্যায্য দাবি যারা থাকে, ওই কারখানা কর্তৃপক্ষ কাকে হায়ার করেন জানেন উকিল হিসাবে এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য? বিকাশ ভট্টাচার্যকে। বড় বড় লেকচার মারছে, পারলে এটা ডিনাই করতে বলবেন ওনাকে, যে কেসের ফাইসালা সম্ভবত 2015 সালে হয়েছে। এই যে চন্দন দাস, হরগোবিন্দ দাস খুন করেছে, মানে জেহাদিরা যাদের এই বাব্বাটাকে খুন করলো, যারা খুন করেছে তাদের হয়ে কোর্টে দাঁড়িয়েছে সব্যসাচী চ্যাটার্জি। এই জবাব ওরা দেবে না মানুষ? ওদের কোনো রকম কোনো রেলিভেন্স নেই। সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, একটা বিদেশিদের চাপানো একটা তত্ত্ব ওরা করে। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের সমাজ ব্যবস্থার সাথে বামপন্থার কোনো সম্পর্ক নেই। মানুষ এদিকে রিজেক্ট করেছে, এরা জীবনে কোনদিন ফেরত আসবে না। ওরা ভাবছে যে বিজেপি খুব নরম প্রশাসন, বিজেপি পরিচালিত প্রশাসন অত্যন্ত নরম। মমতা ব্যানার্জিকে তো জমের মতো ভয় পেত, ওই জন্য রাস্তায় ওদের কোনদিন দেখা যায়নি। হ্যাঁ, ওরা জানতো যে মমতা জানতো ওরা কী, এবং ওরা জানতো মমতা কী, সেই জন্য ওরা রাস্তাতেও দেখা যেত না। ওদের এখন যে এই ফড়িংয়ের মতো পাখা গজিয়েছে না, এটা কিছুদিনের জন্য থাকবে। আসল রূপ বিজেপি দেখেনি তো, যে 100 বছরের আরএসএস, সেখান থেকেই তার এতে উদ্বুদ্ধ হয়ে বিজেপির জন্ম। হ্যাঁ, 21টা রাজ্যে আছে, মানে নিজেরা প্রায় 16টা রাজ্যে, এবং 21টা রাজ্যে জোট সরকার। হ্যাঁ, বামপন্থীরা কোথাও নাই, এটা মানুষের ম্যান্ডেট। হ্যাঁ, সুতরাং ওরা যে এই ফড়ফড়ানি বেশি দিন কিন্তু থাকবে না। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতি মেনে যা করবে, বাড়াবাড়ি করলে কিন্তু দেখতে পাবে আসল রূপ প্রশাসনের তখন। হ্যাঁ, শেষ প্রশ্ন এখানে আসতেই হচ্ছে, তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা প্রসঙ্গ যখন উঠল, খুব সম্প্রতি বিভিন্ন রকম যে মস্কগুলো, অর্থাৎ যে মসজিদগুলো, সেখান থেকে মাইক খুলে, মানে যে চোঙাগুলো আর কি লাগানো হতো আর কি, যেখানে সকাল সন্ধে 5 বেলা, মানে 5 বার করে আজান বাজতো। তো সেখানে অভিযোগ ছিল যে স্থানীয় যারা, তাদের যারা অসুস্থ হন বা শিশু হন কিংবা যারা বয়োজ্যেষ্ঠ, তাদের কিছু অসুবিধা হতো, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই চোঙাগুলো খুলে নেওয়া হচ্ছে। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন এবং বলেছেন যে সামনেই আসছে দুর্গাপুজো, তো যদি সেখানেও মাইক বাজে, তাহলে দুর্গাপুজোতে মাইক বাজলে তার বিরুদ্ধে আমি মামলা করব। অভয়াকাণ্ড থেকে বিকাশ ভট্টাচার্য পালিয়েছে কেন? সব থেকে বড় অ্যাচিভমেন্ট হতো, ওর মাইলস্টোন একটা ওর হতো জীবনের, উকিল হিসেবে। পালিয়েছেন কেন ওখান থেকে কেসটা ছেড়ে? ও দেখবেন ওদের একটা কায়দা আছে যে 4,500 5,000 মসজিদে মাইক নামিয়ে দিয়েছে, এটা বলবে। অর্ডারটা কার? সুপ্রিম কোর্টের অর্ডার, ফলো করছে প্রশাসন। কিন্তু তার সাথে এরা কোনোদিনই বলবেন যে 1,500 মন্দিরের মাইক পর্যন্ত নামানো আছে। তো মন্দিরের হয়ে দাঁড়াচ্ছে না কেন? দাঁড়াবে না। ওরা ভাবছে যে তৃণমূল থেকে যে মুসলমান ভোট, ব্লক ভোট, তৃণমূল যাদের ভরসাতে এতদিন রাজত্ব করেছে, ওরা ভাবছে রাতারাতি ওদের দিকে ভোটটা ঘুরবে। এটা পুরোপুরি ওই ভোট ব্যাংকের রাজনীতি। মানুষ, ওরা জানে যে মুসলমান সমাজকে যদি বার্তাটা দেওয়া যায়, মুসলমান সমাজ তো সবাই তো আর এটা ওদের কথাতে নাচবে না। এখন মুসলমান সমাজও বুঝতে শিখেছে, হ্যাঁ, যে কে ওদের ভালো চায়, কে ওদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখে, ওরাও বুঝতে শিখেছে। সুতরাং এটা ওই পুরনো একটা ট্যাকটিক থাকে না কিছু কিছু লোকের, এটা তো কোনদিন শিখবে না, কারণ এদের সমাজের যে বার্তা সেটা ওদের কান অবধি যায় না। এত মাথা মোটা, চারিদিকে দেখেও এদের তো, মানে এরা তো ফেক ইন্টেলেকচুয়াল, এদের মধ্যে ইন্টেলেক্ট নেই। কিন্তু ওরা দেখায় যে ওরা বিরাট ইন্টেলেকচুয়াল, অ্যাকচুয়ালি কিছুই নেই, জীবনে নিজের ইতিহাসই জানে না। ওরা যদি 100 বছরের বামপন্থীদের 100 বছরের পৃথিবীর ইতিহাস দেখতো, ওরা বামপন্থায় উদ্বুদ্ধ হতো। একটা ওই ক্রিয়েট করা, একটা মানে কেওস তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা একটা দল, যারা রাজনৈতিক দলের নামে এইসব করে বেড়ায়, তাদের কী রেলিভেন্স আছে বলুন তো? এখানে কোনো রেলিভেন্স নেই। সুতরাং বিকাশ ভট্টাচার্য কার হয়ে ভোটে এতে লড়বে? এখন তো ভোটে লড়ার তো ক্ষমতা নাই, ভোটে লড়াতে হেরেছে, আবার হারবে হয়তো। ও ছাড়া তো আর কেউ টিকিট হয়তো পাবে না যাদবপুর থেকে হারার, আবার 29 আবার নির্বাচন, ওখানেও হারবে। সুতরাং ওখানে লড়তে তো কোর্টেই হবে, ভোটে তো আর হবে না। কোর্টে লড়বে, কোর্টে গিয়ে জবাব দেবে। ওনার যদি মনে হয় যে মসজিদ আরও 5টা করে বা মন্দির আরও 10টা করে মাইকতে ওর কিছু ভোট পাবে, তো ও করবে, ওর অধিকার। গণতান্ত্রিক দেশে বাস করে, এটাতে কোনো কমিউনিস্ট শাসিত নয় যে ওটা যে বলে যে ডেমোক্রেসি বানানটা ওই দেশের যে কমিউনিস্ট পার্টির যে প্রধান, সে ওই ডেমোক্রেসি বানানটা ও যেভাবে লিখবে ওকে সেভাবে লিখতে, বাকি জনগণকে সেভাবে লিখতে। ভারতবর্ষে তো সেটা হয় না। ডেমোক্রেসি বানান যা, গণতন্ত্রের যা বানান, বাংলা এবং ইংরেজিতে ডেমোক্রেসি, সেই বানানটা এখানে লেখা হয়, ওদের মতো নয়।
হুম। দাদা, তাহলে এই প্রসঙ্গে আরও একটি বিষয় উঠে আসে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে একটু আগে এই আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছিল, আবেশ বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তার ভাইপো। তাহলে আর এক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেন বাদ যান? সম্প্রতি চোখের চিকিৎসার জন্য তিনি প্রথমে কলকাতা হাইকোর্টে গেলেন, তারপরে সুপ্রিম কোর্টে গেলেন, আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সেই মামলা গেল, অবশেষে তিনি বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র পেলেন। তো এখানে সবথেকে বড় প্রশ্ন এটাই আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হলো, সেখানে কি সুপ্রিম কোর্টের এই বিষয়টা কখনো একটু মনে হয়নি যে উনি পালিয়েও যেতে পারেন? আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। সুপ্রিম কোর্ট এবং আমাদের যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, গত 80 বছর ধরে আমরা যে বিচার ব্যবস্থা দেখছি, তার একটা উদাহরণ দিই। কৈলাসনাথ ওয়াঞ্চু বলে একজন ইন্ডিয়ান সিভিল সার্ভিস করা একজন মানুষ 1951 সালে সে রাজস্থান হাইকোর্টের চিফ জাস্টিস হয়। এবং 1947 সালে প্রথমবার এলাহাবাদ হাইকোর্টের জাজ হয়। ভারতবর্ষের যে 10 নম্বর প্রধান বিচারপতি 1967 সালে এনাকে অ্যাপয়েন্ট করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে। 67 থেকে 68 অবধি উনি 10 মাস মতো ছিলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল থেকে পরের ফেব্রুয়ারি, এরকম 10 মাস মতো ছিলেন। এবং ওনার এই চিফ জাস্টিস থাকাকালীন উনি 355টা জাজমেন্ট দেন এবং 1286টা বেঞ্চে উনি বসেন। ঠিক আছে, এই কৈলাসনাথ ওয়াঞ্চুর কোনো ফর্মাল ল ডিগ্রি ছিল না, আপনারা জানেন। একজন সিভিল সার্ভেন্টকে দেশের প্রধান বিচারপতি বানানো হয়। এই হচ্ছে আমাদের হিস্ট্রি। বাহারুল ইসলাম ছিলেন একজন ল গ্র্যাজুয়েট, কিন্তু উনি ল প্র্যাকটিস করার সময়তে কংগ্রেস, চাকরি ছেড়ে রাজ্যসভা ছেড়ে গুয়াহাটি বিচারপতি, গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি, আবার ওটা ছেড়ে আবার। তো এই যে টু অ্যান্ড ফ্রো, মানে রাজনীতি থেকে আইনের দরজার আবার আইন থেকে, এই যে মানে জুডিশিয়ারিকে নিয়ে এই যে রাজনীতির যে খেলা, এটা কি আপনি ভাবছেন থেমে গেছে? তো আজকে অভিষেক ব্যানার্জির এই যে বিদেশ যাওয়ার যে অনুমতি, এটা মানুষের চোখ টাটাবেন এটা দেখে যে কী করে এটা হয়। তার কারণ স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এই ওয়াঞ্চুর মতো লোককে এখন নেই আপনি ভাবছেন? একটা ল ডিগ্রি থাকলে ওয়াঞ্চুর মতো মানসিকতার লোক নেই? কোন অধিকারে, কোন সংবিধানের কোন প্রভিশনটা মেনে এই ওয়াঞ্চুকে চিফ জাস্টিস বানানো হয়, যার কোনো ফর্মাল ল ডিগ্রি নেই? একটা হাইকোর্টের বিচারপতি হতে গেলে আপনাকে 10 বছরের প্র্যাকটিসিং লয়ার হতে হয়। কোনো রকম এই যে ওনাকে যখন 47 সালে যখন এলাহাবাদ হাইকোর্টে জাজ বানানো হয়, কোনো রকম কোনো রেকর্ড ছিল না। 10 বছর প্র্যাকটিস, কারণ উনি তো একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, কোনো রেকর্ড ছিল না। তো ভারতবর্ষের মানুষের তথা পশ্চিমবঙ্গের মানুষের এটা জানা উচিত যে এই বিচার ব্যবস্থা আমাদের কোন ন্যায় বিচারটা, মানে যে ন্যায় বিচার দেওয়ার কথা ছিল, অথচ এই রকম উদাহরণ যদি আপনার মানে টপ র্যাঙ্কের অ্যাপয়েন্টমেন্টে যদি এরকম উদাহরণ থাকে, আপনি কোন ন্যায় বিচারে করবেন? এটাই আমাদের এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যবস্থা থেকে বেরিয়ে না আসলে ওই মানুষের যেরকম আজকে সকালবেলা আমি একটা উদাহরণ দিই, দিল্লি যখন রায়ট হয়, সেখানে দুধওয়ালা আনসার বলে একজনকে ধরে, যে দুধ বিক্রি করতো সকালবেলা, যে অ্যাকচুয়ালি যার বাড়ি হচ্ছে মেদিনীপুরের কোনো একটা গ্রামে। আনসারকে রাত্রি 12টার সময় ধরা হয়। সকাল 10:30টায় 5 জন ভারতবর্ষের টপ 5টা লয়ার যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, তারা আনসারকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে। ইকোসিস্টেমটা বুঝতে পারছেন আপনি? ও ডেটও পেলো, ওর শুনানিও হলো, ওরা ওই উকিলগুলো ওর হয়ে দাঁড়ালো। কী করে হয় 12 ঘন্টার মধ্যে ডেট কী করে পায়? ওকে তো প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হবে। কিন্তু এই যে লিগ্যাল ইকোসিস্টেম, যেটা কিছু লিগ্যাল মাফিয়া যে এই ব্যাপারটা চালাচ্ছে দীর্ঘদিন ধরে, আপনার চোখের সামনে বহু উদাহরণ আছে। নাম বললে কন্ট্রোভার্সি হবে, নাম আমি বলতে চাই না, কিন্তু এটা তো মানুষের চোখের সামনে। এই সিস্টেমকে আপনি যতদিন না বদলাবেন, বেরিয়ে আসতে পারবেন না। অভিষেক ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জির মতো যে কোনো লোক আপিল করবে। আপনি এটা তো প্রহসনের মতো না। প্রথমে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে বলে হাইকোর্টে যাও, হাইকোর্ট করলো না, আবারও সুপ্রিম কোর্টে গেল। তাহলে প্রথমে সুপ্রিম কোর্টে দিতে পারতো। তো এই মজা করা, এই টু অ্যান্ড ফ্রো করার তো কোনো মানে নাই না। তো এইগুলো মানুষের বিশ্বাসযোগ্যতা কম হয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই সিস্টেমটাকে বাতিল করতে হবে, সমাজের পক্ষে ক্ষতিকর।